প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানেই আছো না কেন নিরাপদে আছো। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আমার ৩৫তম ক্লাস। ৩৫তম ক্লাসে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি আশা করি তোমরা বোর্ডে সেটি দেখতে পাচ্ছ। আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সংক্ষিপ্ত যে সিলেবাস আমাদের দেওয়া হয়েছে আগামী এইচএসসি পরীক্ষার জন্য, সে অনুসারে কিন্তু আমরা আমাদের যে অধ্যায়গুলো সেগুলো আমরা তোমাদের পড়াচ্ছি। আশা করি এই বিষয়ে তোমরা অবগত আছো এবং তোমরা সিলেবাস পেয়েছো। সে অনুসারে আমরা বিগত ক্লাসে পঞ্চম অধ্যায় শুরু করেছিলাম। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম কি ছিল? পঞ্চম অধ্যায়ের নাম ছিল পণ্য মূল্য, মূল্য নির্ধারণ। এই অধ্যায়টি আমরা শুরু করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভোগ্য পণ্য বিপণনে বিবেচ্য বিষয় এবং শিল্প পণ্য বিপণনে বিবেচ্য বিষয়। আমরা বিগত ক্লাসে পণ্য কি বা পণ্যের ধারণা, পণ্যের প্রকারভেদ, দু প্রকার পণ্যের প্রকারভেদ, ভোগ্য পণ্য, শিল্প পণ্য, ভোগ্য পণ্যের যে শ্রেণী বিভাগ, শিল্প পণ্যের যে শ্রেণী বিভাগ, সেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করছি তা তোমাদের অলরেডি বলে দিয়েছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, প্রথমে ভোগ্য পণ্য বিপণনে বিবেচ্য বিষয়। আসলে ভোগ্য পণ্য কোনটিকে আমরা বলছি? যে পণ্যটি আমরা সরাসরি ক্রয় করে নিজেরা কোনো প্রক্রিয়াজাতকরণ ছাড়াই আমরা ভোগ করতে পারছি না। আর শিল্প পণ্য কোনটাকে বলতে পারছি? শিল্প পণ্য তো সেটাকে আমরা বলবো যে পণ্যটি ক্রয় করার পরে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে নতুন পণ্যে রূপান্তর করার জন্যই যে পণ্য, এটিকে বলা হচ্ছে শিল্প পণ্য। তো আজকে এই ভোগ্য পণ্য বিপণনে বিবেচ্য বিষয় অর্থাৎ আমার ভোগ্য পণ্য অর্থাৎ যে পণ্যটি ভোক্তারা বা কনজিউমাররা ভোগ করবে, সেই পণ্য যখন আমি বিপণন করতে যাব, মার্কেটিং করতে যাব, ভোগ্য পণ্য বিপণনে আসলে কোন কোন বিষয়গুলো এখানে বিশেষ করে কোন কোন তোমার বিষয়গুলোর উপর বেশি ফোকাস করা হচ্ছে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনা হচ্ছে। আমি যখন আমার বা ভোক্তার ভোগ্য পণ্য বিপণন কাজে যাব, বিপণন করতে যাব, তখন কিছু বিষয় বিবেচনায় আসছে। সেই বিষয়গুলো কি কি সেগুলো আমরা দেখব। প্রথমে বলেছে ভৌগোলিক বিস্তৃতি। ভৌগোলিক বিস্তৃতি অর্থাৎ ভোগ্য পণ্য কিন্তু ভৌগোলিকভাবে বিস্তৃত। কেন? আমরা তোমাদের বইয়ের 254 পৃষ্ঠা 254 পৃষ্ঠায় এটি রয়েছে, এই টপিকসটি রয়েছে 5.13 নম্বরে, পৃষ্ঠা নম্বর 254 তে এই টপিকসটি রয়েছে বা এই বিষয়টি রয়েছে। আমরা যদি আমাদের বইয়ের যে পয়েন্টগুলো এখানে লেখা হয়েছে সেই পয়েন্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আসলে ভৌগোলিক বিস্তৃতি বলতে অর্থাৎ ভৌগোলিক বিস্তৃতি একটি অন্যতম বিবেচ্য বিষয়। ভোগ্য পণ্য বিপণনে ভৌগোলিক বিস্তৃতি অন্যতম একটি বিবেচনার বিষয়। সেটা কেন? কারণ হচ্ছে আমরা জানি পৃথিবীর সারা বিশ্বে ভোগ্য পণ্য চাহিদা রয়েছে, অর্থাৎ ভোগ্য পণ্যের বাজার কিন্তু বিশ্বব্যাপী। ফলে বিশ্বব্যাপী ভোগ্য পণ্যের চাহিদা পরিলক্ষিত হয়। বিপণন ব্যবস্থার বিশ্বায়নের কারণে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, তাই ভোগ্য পণ্যের বিস্তৃত বন্টন ব্যবস্থা গড়ে তুলতে হয়। যেহেতু আমাদেরকে বলেছে ভোগ্য পণ্যের বাজার বিশ্বব্যাপী, সেহেতু আমাকে বন্টন ব্যবস্থাও কিন্তু সেইভাবে আমাকে করতে হবে। হ্যাঁ, যদি উৎপাদিত পণ্যের চাহিদা আন্তর্জাতিক বাজারে বিস্তৃত হয়, তাহলে সে ধরনের বিপণন ব্যবস্থা ব্যবহার করা হয় দেশীয় বাজারে। ঠিক আছে? এখন তোমার দেশের উৎপাদিত পণ্যটি যদি তোমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি সেটি বিস্তৃত হয়, পরবর্তী সেটি কিন্তু তোমাকে সেইভাবে বন্টন প্রক্রিয়া
প্রয়োগ করে তোমাকে তোমার পণ্যটি ভোক্তার কাছে সেই ভোগ্য পণ্য পৌঁছাতে হবে। ঠিক একইভাবে তোমার দেশের উৎপাদিত পণ্য যদি তুমি ভৌগোলিক সীমারেখার বাইরের দেশে গিয়ে যদি আন্তর্জাতিকভাবে তুমি তোমার পণ্যটি বন্টন করার কাজ তুমি যদি তোমাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমাকে সেই বন্টন ব্যবস্থাও তোমার দেশের ভৌগোলিক সীমারেখার মতো করে সেখানে তোমাকে সেই কাজটা করতে হবে। এই জন্য ভৌগোলিক বিস্তৃতি এই বিষয়টি কিন্তু বিবেচনায় রাখতে হয় ভোগ্যপণ্য বিপণনের ক্ষেত্রে। ক্রেতার সংখ্যা, ভৌগোলিক পণ্যের ক্রেতার সংখ্যা আনলিমিটেড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে কোনো লিমিটেশন নাই। কেন? কারণ সারা পৃথিবী জুড়ে যেহেতু ভৌগোলিক যে বিস্তৃতির কথা আমরা বলেছি, যে ভোগ্যপণ্যের বাজার যেহেতু বিশ্বব্যাপী, সেক্ষেত্রে এখানে ক্রেতার সংখ্যা কিন্তু কি তোমার অনেক। পৃথিবীর সকল মানুষই কিন্তু ভোগ্যপণ্যের ক্রেতা। ঠিক আছে, তো বলেছে যে ফলে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণে পণ্য উৎপাদনের বিষয়টি এখানে বিবেচনা করতে হয়। বিশ্বের প্রতিটি ক্রেতা বা ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানোর জন্য ব্যাপক আকারে বিপণন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। তবে যে সকল উৎপাদক তাদের ব্যবসায়কে স্থানীয়ভাবে কেন্দ্রীভূত করে রাখে, তারা দেশের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানোর ব্যবস্থা রেখে বিপণন কার্যক্রম গ্রহণ করবেন। অর্থাৎ তোমার ক্রেতার সংখ্যার উপর নির্ভর করে তোমাকে বিপণন কার্যক্রমগুলো করতে বলেছে, অর্থাৎ তোমাকে সেরকম কার্যক্রম গ্রহণ করতে বলেছে যে বিশ্বের প্রতিটি ক্রেতা বা ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানোর জন্য ব্যাপক আকারে বিপণন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এজন্য তোমার এই ক্রেতার সংখ্যা এটি একটি বিবেচনার বিষয় ভোগ্যপণ্য বিপণনে। আমাকে ক্রেতার সংখ্যার কথা চিন্তা করে ভোগ্যপণ্য বিপণন করতে হবে এবং সেই অনুসারে কাজগুলো করতে হবে। এরপর হচ্ছে চাহিদার প্রকৃতি। ভোগ্যপণ্য বিপণনে চাহিদার প্রকৃতি কিন্তু অন্যতম একটি বিবেচ্য বিষয়। সেটি কি? আমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করি, ভোগ্যপণ্যের চাহিদা কিন্তু ব্যাপক। আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করব যে আমরা মানুষ, আমাদের কিন্তু চাহিদার শেষ নেই। একটা চাহিদা শেষ হলে আরেকটি চাহিদার প্রয়োজন পড়ে, আমাদের অভাব দেখা দেয়। তো সেক্ষেত্রে এখানে যেটি বলেছে যে ভোগ্যপণ্যের চাহিদা ব্যাপক, যেহেতু ক্রেতার সংখ্যা পুরো বিশ্বব্যাপী। ভোক্তার সংখ্যা অনেক হওয়ায় বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন প্রকৃতির চাহিদা দেখা যায়। কোন কোন পণ্য প্রতিনিয়ত প্রয়োজন হয়, আবার কোন কোন পণ্য ক্রেতারা বছরে একবার ক্রয় করে। কোন কোন পণ্য ক্রেতাদের প্রতিনিয়ত তোমার প্রয়োজন হয়, আবার কোন কোন পণ্য দেখা যাচ্ছে যে জীবনে ক্রেতারা একবারই ক্রয় করে। তাই ভোগ্যপণ্যের বিপণনকারীকে চাহিদার বিভিন্ন ভিন্ন ভিন্ন দিক লক্ষ্য রেখে বিপণন কৌশল গ্রহণ করতে হবে। তো এখানে আমাদের ভোগ্যপণ্য বিপণনের অন্যতম বিবেচনার বিষয় হচ্ছে চাহিদার প্রকৃতি। কারণ আমাদের তোমার চাহিদার শেষ নেই, আমাদের চাহিদা ব্যাপক। কোন কোন পণ্য আছে ক্রেতাদের প্রতিদিন প্রয়োজন হয়, কোন কোন পণ্য আছে যে একবার প্রয়োজন হয়। তারপরে বলেছে বন্টন প্রণালী। বন্টন প্রণালী কিন্তু তোমার ভোগ্যপণ্য বিপণনের অন্যতম একটি বিবেচনার বিষয়। কেন? কারণ আমরা যেহেতু দেখছি এখানে যে ভোগ্যপণ্যের ভৌগোলিক বিস্তৃতি সারা বিশ্বব্যাপী, ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা সারা বিশ্বব্যাপী, ভোগ্যপণ্যের চাহিদার অনেক প্রকৃতি। সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি আমার বন্টন প্রণালী অর্থাৎ ডিস্ট্রিবিউশন যে কাজগুলো বা চ্যানেলগুলো যদি আমি বন্টনের ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি আমি ঠিকভাবে না করি, তাহলে কিন্তু সারা বিশ্বব্যাপী আমার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছাবে না। এই কারণে বন্টন প্রণালীও কিন্তু একটি বড় বিবেচ্য বিষয়। এরপর বলেছেন নিয়মিত ও পর্যাপ্ত পণ্য সরবরাহ। নিয়মিত ও পর্যাপ্ত পণ্য সরবরাহ অর্থাৎ ভোগ্যপণ্যের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হচ্ছে কি
ভোগ্য নিয়মিত ও পর্যাপ্ত পণ্য সরবরাহ। যেহেতু আমি একটার সাথে একটা লিঙ্ক করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমাদের ভৌগোলিক বিস্তৃতি সারা বিশ্বব্যাপী অর্থাৎ ভোগ্য পণ্যের, যেহেতু ক্রেতার সংখ্যা সারা বিশ্বব্যাপী, যেহেতু চাহিদার অনেক প্রকৃতি, যেহেতু এর বন্টন প্রণালী তোমার সঠিকভাবে করতে হবে, সেহেতু তোমাকে বন্টন প্রণালী অনুসারে তোমাকে ভোগ্য পণ্য অ্যাভেলেবল রাখতে হবে, নিয়মিত ও পর্যাপ্ত, অ্যাডুকুয়েট, অর্থাৎ তোমাকে কি করতে হবে, রেগুলার এন্ড অ্যাডুকুয়েট তোমার যে সাপ্লাই অফ প্রোডাক্ট বা নিয়মিত পর্যাপ্ত পণ্য তোমাকে সরবরাহ রাখতে হবে। এটি কিন্তু ভোগ্য পণ্যের অন্যতম একটি বিবেচনার বিষয়। তারপরে হচ্ছে ক্রয় সিদ্ধান্ত। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি। কারণ কি? কারণ ক্রয় সিদ্ধান্ত কিন্তু ক্রেতার নিজের মন মানসিকতার উপর নির্ভর করে, তাই না? ক্রয় সিদ্ধান্ত, আমি কি পণ্যটি কিনবো, আমার কি এটি এখন প্রয়োজন আছে, এরকম অনেক রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে কিন্তু ক্রেতারা পণ্য ক্রয় করে থাকে। সরি। এক্ষেত্রে ক্রয় সিদ্ধান্ত কিন্তু ভোগ্য পণ্য বিপণনে একটি প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? আমরা যদি একটু লক্ষ্য করি যে ভোগ্য পণ্যের ক্রয় সিদ্ধান্ত ভোক্তার উপর নির্ভর করে। এখানে বলেই দিয়েছে আমরা যারা ভোক্তা আছি আমাদের ভোগের উপর নির্ভর করে। কিভাবে? যেমন আমি একজন ক্রেতা বা তুমি একজন, আমরা একজন ভোক্তা, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা কোনো একটি পণ্য যখন বাজারে কিনতে যাব, আমাদের সাধারণত চোখে একটি সৌন্দর্য থাকে না, যে আসলে এই দোকানে যাচ্ছি, এই দোকানের সৌন্দর্য সুন্দর না, এই দোকানের সাজগোজ, তারপরে অবস্থান, তারপরে যে পণ্যটি কিনছি সেই পণ্যের মোড়ক, হ্যাঁ, তারপরে দাম, এগুলো কিন্তু ভোক্তারা খুব লক্ষ্য করে। অধিকাংশ ক্রেতা পূর্ব পরিকল্পনা ছাড়াই তাৎক্ষণিকভাবে এরূপ পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেয়। তাছাড়া শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের প্রাপ্তির স্থান, উৎস, গুণাগুণ, বিকল্প পণ্যের উপস্থিতি, খুচরা পার্টসের সরবরাহ, মেরামত সুবিধা ইত্যাদি ক্রয় সিদ্ধান্তে বিশেষ ভূমিকা রাখে। তো ক্রয় সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ভোগ্য পণ্যের বিপণনে একটি মূল বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ক্রেতা যদি তার সিদ্ধান্তে অটল থাকে বা সে যে ঠিক করে যে না আমি আজকে ওই পণ্যটি কিনবো, তাহলে কিন্তু সে সেই পণ্যটি কিনছে, আদারওয়াইজ কিন্তু সে কিনছে না। অর্থাৎ তার নিজের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। এখানে তোমাদের বইয়ে কিছু কিছু কথা বলেছে যে অধিকাংশ ক্রেতা পূর্ব পরিকল্পনা ছাড়াই কিন্তু তাৎক্ষণিকভাবে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ আগের থেকে আমি চিন্তা করে রাখি নাই, গিয়ে কিনে চলে আসলাম, এরকম হতে পারে। অর্থাৎ আমার মনে হলো কিনতে হবে, গিয়ে কিনে চলে আসলাম, অর্থাৎ আগের থেকে আমি কোনো সিদ্ধান্ত নেই। আবার কিছু কিছু পণ্য আছে যেমন শপিং পণ্য, আবার বিশিষ্ট পণ্য প্রাপ্তির ক্ষেত্রে তারা কি করে, কি সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই পণ্যের মান, গুণ, বৈশিষ্ট্য, দাম, এগুলো সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সেই পণ্যটি তারা ক্রয় করতে আগ্রহী হয়। তো ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করাও কিন্তু ক্রয় সিদ্ধান্ত কিন্তু অন্যতম একটি বিবেচ্য বিষয়। এরপর হচ্ছে ক্রয় আচরণ। ক্রয় আচরণ বলতে কি বোঝাচ্ছে? যে ক্রেতাদের প্রয়োজন হওয়া মাত্র তারা সাধারণত অল্প পরিমাণে ভোগ্য পণ্য ক্রয় করে। নির্দিষ্ট পণ্যটি না পেলে অন্য ব্র্যান্ডের পণ্য বা সমজাতীয় অন্য পণ্য ক্রয়ের দিকে তারা ঝুঁকে পড়ে। ক্রয়ের সময় তেমন কোনো প্রচেষ্টা নেয় না, যেমন সুবিধা পণ্য। আবার শপিং পণ্যের ক্রয় অনিয়মিত পরিকল্পিত ক্রয় প্রচেষ্টা, বিভিন্ন ব্র্যান্ডের মূল্য, মান ও স্টাইল তুলনা করে ক্রেতারা এরূপ পণ্য ক্রয় করে থাকে। বিশিষ্ট পণ্য ক্রয়ে জোরালো ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য, বিশেষ ক্রয় প্রচেষ্টা, ব্র্যান্ডগুলোর স্বল্প তুলনাকরণ, মূল্যের কম সংবেদনশীলতা ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করা যায়। ক্রেতারা অনেকটা বাধ্য হয়ে অযাচিত পণ্য ক্রয় করে। বিষয়গুলো বিবেচনা করে পণ্য বিপণন করা প্রয়োজন।
তোমাদের ক্রয় আচরণের মধ্যে যে একটা কথা বলা হয়েছে, শব্দ দেওয়া হয়েছে, ক্রেতারা অনেকটা বাধ্য হয়ে অযাচিত পণ্য ক্রয় করে। অযাচিত পণ্য কোনগুলোকে বলবো? অযাচিত পণ্য হচ্ছে একজন ক্রেতা পূর্ব থেকে সেই পণ্য সম্পর্কে কোনো ধারণা নেই, বা পূর্ব থেকে বা আগে থেকে পণ্য সম্পর্কে কোনো জ্ঞান তার নেই, বা পণ্যটি সম্পর্কে কোনো আইডিয়া তার ছিল না, বা থাকলেও কেনার প্রয়োজন বোধ করে না, সেটিকে বলা হচ্ছে অযাচিত পণ্য। যেমন দাফনের কাপড়, যেমন তোমার ফায়ার এক্সটিংগুইশার না, বা অগ্নি নির্বাপক যন্ত্র, এগুলোকে বলা হচ্ছে অযাচিত পণ্য। বা আরেকটি যেটা হচ্ছে যে জীবন বীমা কর্পোরেশন বা ইন্স্যুরেন্স, হ্যাঁ, এগুলোকে কিন্তু আমরা অযাচিত পণ্য বলছি। তো এখানে ক্রয় আচরণের মধ্যে কি বুঝাতে চেয়েছে? ভোগ্য পণ্য বিপণনে ক্রয়ের আচরণ কিন্তু একটি অন্যতম গুরুত্ব বিষয়। কিভাবে? এখানে যেমন বলেছে যে কোনো একজন ক্রেতা যখন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের সে পণ্য সবসময় কিনে থাকে, যে সাপোজ আমি সবসময় প্রাণের যে ফ্রুটোর জুস সবসময় কিনে রাখি, না কিনে থাকি, কিন্তু হঠাৎ করে দেখা গেল মার্কেটে আমি প্রাণ ফ্রুটোর যে ম্যাঙ্গো জুস সেটি আমরা পেলাম না, তখন সে সমজাতীয় পণ্য অর্থাৎ অন্য কোম্পানির ম্যাঙ্গো জুস ক্রয়ের দিকে তার কি হয়, সে ঝুঁকে পড়ে। এখানে কি আমার আচরণটা আমার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমার বিহেভিয়ারটা, বাইং বিহেভিয়ারটা আমার পরিবর্তন হচ্ছে। পরবর্তীতে কিছু কিছু বিষয় আছে, যেমন শপিং পণ্যের ক্রয় অনিয়মিত পরিকল্পিত ক্রয় প্রচেষ্টা, বিভিন্ন ব্র্যান্ডের মূল্য, মান ও স্টাইল তুলনা করে ক্রেতারা এরূপ পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ আমি যখন প্রাণের জুসটি পেলাম না, তখন আমি চিন্তা করলাম আমার বিকল্প ব্র্যান্ডের আর কোনো ব্র্যান্ড আছে কিনা যেটা যারা জুস উৎপাদন করছে, তখন আমার আকিস গ্রুপের সেই ফ্রুটিকা জুস আমার পছন্দ হয়, এবং সেখানে তখন আমি ভ্যারিয়েশন করি। হ্যাঁ, এই যেমন বিভিন্ন ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের মূল্য, মান, স্টাইল আমি তুলনা করে পরবর্তীতে আমি কি আমার আচরণ পরিবর্তন করে পণ্যটি আমি ক্রয় করি। এই জন্য এই ক্রয় আচরণ কিন্তু ভোগ্য পণ্য বিবেচনার একটি অন্যতম বিবেচ্য বিষয়। এরপর মূল্য। মূল্য অবশ্যই একটি ফ্যাক্ট। যে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে একজন ভোক্তা কিন্তু আগে দামটা সবসময় লক্ষ্য করে। দাম যদি তার নাগালের মধ্যে থাকে এবং পণ্যটির মান গুণ যদি ভালো হয়, সে কিনতে রাজি এবং অনায়াসে সে কিনে ফেলে। কিন্তু যদি তার পণ্যটির দামটি তার নাগালের মধ্যে না থাকে, যদি পছন্দ হওয়া সত্ত্বেও পণ্যের গুণ মান ভালো হওয়া সত্ত্বেও যদি তার নাগালের মধ্যে না থাকে, অর্থাৎ তার ক্রয় ক্ষমতা যদি না থাকে, তাহলে কিন্তু সেই মূল্যে সে পণ্যটি ক্রয় করবে না। এখানে মূল্য দিয়ে ভোগ্য পণ্যের বিপণনে বিবেচ্য বিষয় মূল্যটাকে বলেছে এই কারণে যে মূল্যটাকে আমি এমন ভাবে নির্ধারণ করব যেন সকল ভোগ্য পণ্যের ভোক্তারা, অর্থাৎ যারা ক্রেতা, তারা যেন পণ্যটি সেই দামে কিনতে পারে। যেমন আমি একজন আমার 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 যে আয়, আমি সেই আয় অনুসারে আমি একটি বড় তোমার 2 লিটারের বা 3 লিটারের ম্যাঙ্গো জুসের বড় বোতল কিনতে পারছি, কিন্তু আমার থেকে যারা কম আয়, নিম্ন আয়ের মানুষ, তারও তো জুস খেতে ইচ্ছে করে। তো সেই কোম্পানিকে কি করতে হবে, 10 টাকা বা 12 টাকা দামের বা 8-10 টাকা দামের ছোট বোতল বা প্যাকেটও কিন্তু সেই জুস বিক্রয় করার চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ সেই মূল্যে যেন সকল ভোক্তা যেন সেই ভোগ্য পণ্যটি হাতে পেতে পারে, এই জিনিসটা তাকে মাথায় রাখতে হবে। তাই ভোগ্য পণ্যের বিপণনের মূল্যটি একটি বড় বিবেচ্য বিষয়। এরপর হচ্ছে বাজারের আয়তন। বলেছে ভোগ্য পণ্যের বাজার কিন্তু অনেক ব্যাপক ও বিস্তৃত। আমরা সকলে প্রথম পয়েন্টগুলোতে দেখেছি, যেহেতু এটি ভৌগোলিকভাবে বিস্তৃত, যেহেতু এখানে ক্রেতার সংখ্যা প্রচুর, এ কারণে এই ভোগ্য পণ্যের বাজারের আয়তন কিন্তু বিশাল হতে হবে বা বড় আকৃতির হতে হবে। পৃথিবীর সকল মানুষ ভোগ্য পণ্যের ক্রেতা এবং বা ভোক্তা। ভোগ্য পণ্য ক্রয় বিক্রয় বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায় জড়িত থাকে। ভোগ্য পণ্যের ক্রেতা বা ভোক্তারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, ফলে এ বাজারের আয়তন অনেক বড় ও ব্যাপক। এরূপ বাজারের ব্যাপক আয়তনকে বিবেচনা করেই ভোগ্য পণ্য বিপণনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। অর্থাৎ ভোগ্য পণ্য আমি যে বিপণন করতে যাব, সেই বিপণন যে আমি করব, আমাকে আগে মাথায় রাখতে হবে
আমার বাজারের আয়তনটি যেন বৃহৎ হয়, বড় আকারের হয়, কারণ সারা বিশ্বব্যাপী যেহেতু ভোগ্য পণ্যের ক্রেতা রয়েছে। এরপর বিক্রয়োত্তর সেবা অর্থাৎ আফটার সেল সার্ভিস, বিক্রয় করার পরে তোমার কোনো খরচ ছাড়া বা তোমার কোনো পারিশ্রমিক ছাড়াই, যে তোমার বিনা পারিশ্রমিকে অথবা স্বল্প পারিশ্রমিকে বিক্রিত পণ্য মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। অর্থাৎ বিক্রয়ের পরে কোনো কোম্পানি কোনো ভোক্তাকে যদি কোনো সেবা দিয়ে থাকে তাকে বলা হচ্ছে বিক্রয়োত্তর সেবা, অর্থাৎ বিক্রয় পরবর্তী সেবা। আমরা সাধারণত ভোগ্য পণ্যে যেমন সাধারণ যে দৈনন্দিন যে পণ্যগুলো সেই পণ্যে কিন্তু এরকম বিক্রয়োত্তর সেবা আমরা পেয়ে থাকি না। তবে আমাদের বাসায় যে এয়ার কুলার বা এসি, রেফ্রিজারেটর, টেলিভিশন বা ইলেকট্রনিক বড় বড় যে ডিভাইস গুলো রয়েছে সেগুলো যেহেতু আমরা এগুলো ভোগ করছি, ব্যবহার করছি কিনে, সেহেতু সেগুলোর ক্ষেত্রে এই বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়ে থাকে। এরপর সর্বশেষ যেটি হচ্ছে বিপণন প্রসার। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ বিবেচ্য বিষয়। কেন? কারণ তোমরা খেয়াল করো, ভোগ্য পণ্যের বিপণনে বিবেচ্য বিষয় হিসেবে বিপণন প্রসারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ দেখা গেল যে আমরা সবাই দেখছি যে ভোগ্য পণ্যের ভৌগোলিকভাবে বিস্তৃত, ভোগ্য পণ্যের ক্রেতা সবচেয়ে বেশি, ভোগ্য পণ্যের চাহিদার বিভিন্ন প্রকৃতি রয়েছে, ভোগ্য পণ্যের বন্টন প্রণালীও কিন্তু সেভাবে বাড়াতে হবে বিভিন্ন মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে। ভোগ্য পণ্যটি রেগুলার রাখতে হবে এবং পর্যাপ্ত সরবরাহ রাখতে হবে। তারপরে যেহেতু ভোগ্য পণ্যের ক্রয় সিদ্ধান্ত ক্রেতার নিজের মনোভাবের উপর ডিপেন্ড করছে, সেটিও খেয়াল রাখতে হবে। তারপরে ক্রয়ের আচরণের উপরও নির্ভর করছে, পণ্যের মূল্যের উপরও নির্ভর করছে, বাজারের আয়তনের উপর নির্ভর করছে। তারপরে ভোগ্য পণ্যের কোনো বিক্রয়োত্তর সেবা আছে কিনা সেটিও মাথায় রেখে ভোগ্য পণ্য বিপণন করতে হবে। এই কারণে বিপণন প্রসার, বিভিন্নভাবে প্রসার কার্যক্রমগুলো হাতে নিতে হবে। কারণ বিপণন প্রসার যদি সঠিকভাবে, প্রসার কার্যক্রমগুলো সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু কি তোমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অথবা আন্তর্জাতিকভাবে তুমি যদি তোমার ভোগ্য পণ্য ক্রেতার কাছে পৌঁছাতে চাও, তোমার বিপণন প্রসার কার্যক্রম যদি সঠিক না হয় তাহলে কিন্তু তুমি সেটি পারবে না। তো এখানে যে বিষয়টি বলেছে যে মার্কেটিং প্রমোশন বা বিক্রয় প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া বা যা প্রতিষ্ঠান পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃ পুনঃ স্মরণ করা এবং ক্রয় উদ্বুদ্ধ করে। অর্থাৎ তুমি শুধু একবারের জন্য কি তোমার উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করবে ক্রেতার কাছে? না, পুনঃ পুনঃ বিক্রয় করবে, যেন সব সময় ক্রেতারা তোমার পণ্যের প্রতি আকৃষ্ট থাকে। তাহলে সেক্ষেত্রে তোমাকে বিক্রয় প্রসার কার্যক্রমটি করতে হবে। এই কারণে বিক্রয় প্রসার কিন্তু ভোগ্য পণ্য বিপণনের সর্বশেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। এরপর আমরা দেখতে পাচ্ছি শিল্প পণ্য বিপণনের বিবেচ্য বিষয়। আমরা শিল্প পণ্য বলতে কোনটাকে বলছি? যেটি পুনরায় পুনঃ প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে এবং একটি পণ্যে রূপান্তর করে পরবর্তী সেই পণ্যটি বাজারে বিক্রয় করাকে বলা হচ্ছে শিল্প পণ্য, অর্থাৎ কাঁচামাল, অর্থাৎ একটি উপাদান, যে উপাদান থেকে আমি পুনঃ প্রক্রিয়াজাতকরণের জন্য আরেকটি পণ্য উৎপাদনের জন্য আমি নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে, সেই পণ্যটাকে বলা হচ্ছে শিল্প পণ্য। শিল্প পণ্যের মধ্যে এই বিষয়টি রয়েছে যে ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত। শিল্প পণ্য ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত। এটি 254 পৃষ্ঠায় রয়েছে 5.13-এ। আমরা সবাই আশা করি বই আছে, তো 254 পৃষ্ঠায় এটি রয়েছে। তো প্রথমে যেটি বলা হয়েছে, শিল্প পণ্য বিপণনে অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হচ্ছে শিল্প পণ্যটি ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত। বলেছে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় শিল্প পণ্যের বাজার কেন্দ্রীভূত হয়। কারণ কি? কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত দেশের নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত হয়। যে সকল স্থানে শিল্প প্রতিষ্ঠান অবস্থিত মূলত সে অঞ্চলে শিল্প পণ্যের চাহিদা পরিলক্ষিত হয়। যেমন আমাদের দেশের
পাটকলগুলো নারায়ণগঞ্জে অবস্থিত। আমাদের দেশের যে পাটকলগুলো আছে সেগুলো নারায়ণগঞ্জে অবস্থিত হওয়ায় উক্ত মিলগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং কাঁচামালের বাজার উক্ত অঞ্চলকে ঘিরেই গড়ে উঠেছে। যেহেতু আমাদের দেশের পাটকলগুলো মূলত নারায়ণগঞ্জে অবস্থিত, সে কারণে যে কলগুলো রয়েছে, মিলগুলো রয়েছে, কারখানা মিল, সেই মিলগুলোর যে যন্ত্রাংশ, মেশিনের যে যন্ত্রাংশ এবং যে কাঁচামাল দরকার হয় না, পাট থেকে আমরা যে বিভিন্ন রকম জিনিস তৈরি করি, যে কাঁচামাল দরকার হয়, সে কাঁচামালের বাজার মূলত ওই নারায়ণগঞ্জে কে ঘিরে গড়ে উঠেছে। তাহলে আমরা শিল্প বাজারের অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে কোনটাকে গুরুত্ব দিতে পারি? ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত। যেহেতু ভৌগোলিকভাবে নারায়ণগঞ্জে পাটকলগুলো অবস্থিত, সে কারণে কি তোমার ওই ওই কেন্দ্রকে ঘিরেই, ওই কেন্দ্রীভূতভাবে কেন্দ্রকে ঘিরেই কিন্তু ওখানে কাঁচামালের বাজার গড়ে উঠেছে। ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশেও একই। এরপর স্বল্প সংখ্যক ক্রেতা। শিল্পপণ্যের ক্রেতা ভোগ্যপণ্যের ক্রেতার মধ্যে অনেক পার্থক্য। কারণ ভোগ্যপণ্যের ক্রেতা সারা বিশ্বব্যাপী, শিল্পপণ্যের ক্রেতা কিন্তু সারা বিশ্বব্যাপী না। শিল্পপণ্যের ক্রেতা কিন্তু সবাই না, নির্দিষ্ট কিছু ক্রেতা রয়েছে, শুধুমাত্র যারা পণ্যটি ব্যবহার করছে অন্য, রূপান্তর করে অন্য পণ্য তৈরি করার ক্ষেত্রে, শুধুমাত্র তারাই কিন্তু এই শিল্প পণ্যের ক্রেতা। তারপরে বলেছে নির্ভরশীল চাহিদা। নির্ভরশীল চাহিদার মধ্যে কি বলছে? শিল্প পণ্যের চাহিদা ভোগ্য পণ্যের উপর নির্ভরশীল। কি বলেছে আমাদের? পণ্য নির্ভরশীল চাহিদা, অর্থাৎ শিল্প পণ্যের চাহিদাটা নির্ভর করছে কিসের উপর? ভোগ্য পণ্যের উপর। কেন? কারণ শিল্প পণ্যের চাহিদা ধারাবাহিকতা থাকে না। শিল্প পণ্যের যে চাহিদা সেটা কোনো কি ধারাবাহিকতা থাকে না। কেন? কারণ ভোগ্য পণ্যের চাহিদা হ্রাস বা বৃদ্ধি পেলে শিল্প পণ্যের চাহিদারও হ্রাস বা বৃদ্ধি ঘটে। তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি যে শিল্প পণ্য বিপণনে অন্যতম বিবেচ্য বিষয় কি? নির্ভরশীল চাহিদা। এবং শিল্প পণ্য নির্ভর করছে কার উপর? ভোগ্য পণ্যের উপর। যদি ভোগ্য পণ্যের চাহিদা বাড়ে, শিল্প পণ্যের চাহিদা বাড়বে। ভোগ্য পণ্যের হ্রাস হলে শিল্প পণ্যের হ্রাস হবে। এই কারণে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। কারণ কি অনেক সময় দেখা যাচ্ছে যে বাজারে আমি কিন্তু খেয়াল রাখছি না কোন রকম যে ভোগ্য পণ্যের চাহিদা আছে কি নাই, বা হ্রাস হচ্ছে না বাড়ছে, আমি কিন্তু আমার মন মতো উৎপাদন করেই যাচ্ছি শিল্প পণ্য ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু আমার পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, পণ্য বাজারে অবিকৃত অবস্থায় থেকে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝাচ্ছে? বলছে পণ্য মূল্য পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন না হওয়া। পণ্যের মূল্য পরিবর্তন হলে চাহিদার কোনো পরিবর্তন না হওয়া। অর্থাৎ শিল্প পণ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে, শিল্প পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কি? অস্থিতিশীল চাহিদা। অর্থাৎ আমাকে শিল্পে পণ্য উৎপাদন করতেই হবে, দাম বাড়ুক বা কমুক, আমাকে কিন্তু পণ্য উৎপাদন করতেই হবে। সেক্ষেত্রে পণ্য উৎপাদন করতে হলে আমাকে শিল্পে পণ্য ক্রয়ের প্রয়োজন রয়েছে। আমি কিন্তু ক্রয় না করে বসে থাকতে পারবো না, আমাকে উৎপাদন প্রক্রিয়া গতিশীল রাখতে হবে। তো সেক্ষেত্রে বলেছে যে অস্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ পণ্য মূল্য পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে পণ্য মূল্য বাড়ুক কমুক সেটা কোনো বিষয় না, আমার চাহিদাও পরিবর্তন হবে না, কারণ আমাকে এখানে পণ্য উৎপাদন করতে হবে। তো এই বিষয়টি আমাকে মাথায় রাখতে হবে। ক্রয়ের প্রকৃতি, এখানে আমাদের চাহিদার প্রকৃতি আমরা পড়েছি ভোগ্য পণ্য বিপণনে। শিল্প পণ্য বিপণনে আমরা লক্ষ্য করছি বলছি ক্রয়ের প্রকৃতি। অর্থাৎ এখানে ক্রয়ের প্রকৃতিটা কেমন? শিল্প পণ্যের অর্ডারের পরিমাণ সংখ্যাগত দিক থেকে কম হলেও শিল্প পণ্যের
অর্ডারের পরিমাণ, অর্থাৎ শিল্প পণ্য যখন উৎপাদন হয় কিসের উপর ভিত্তি করে? অর্ডারের উপর ভিত্তি করে। কারা অর্ডার দেয়? তোমার বিভিন্ন রকম কোম্পানি আছে বা এজেন্ট আছে বা মধ্যস্থ ব্যবসায়ীরা রয়েছে, তারা অর্ডার দেয়। সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু শিল্প পণ্য উৎপাদন হয়। শিল্প পণ্যের অর্ডারের পরিমাণ সংখ্যাগত দিক থেকে কম হলেও মোট মূল্য অনেক বেশি হয়, কারণ শিল্প পণ্যের একক প্রতি মূল্য সাধারণত বেশি হয় এবং ক্রেতারা অনেক ক্ষেত্রে একত্রে বিপুল পরিমাণে পণ্য ক্রয় করে। শিল্প পণ্য কিন্তু আমাদের ভোগ্য পণ্যের মতো একটা একটা কিনে না, এখানে অনেক প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে। কারণ কি, তাদের তো এখানে পণ্য উৎপাদন করতে গেলে যে কাঁচামালটা প্রয়োজন সেটা তারা ক্রয় করছে। কাঁচামালের ক্রেতা হচ্ছে শিল্প পণ্য। শিল্প পণ্যের ক্রেতা কারা? যে পণ্যটি তারা উৎপাদক, যারা পণ্য উৎপাদনের সাথে জড়িত, যে পণ্যটি উৎপাদনে আবার কাঁচামাল রাখবে, সেই কাঁচামালটি হচ্ছে শিল্পের পণ্য। তাহলে এখানে শিল্পের পণ্য বলতে আমি একটি কাঁচামাল কিনছি না, আমি অনেক পরিমাণ বিশাল পরিমাণ একটি পণ্য আমি এখানে কিনছি। ঠিক আছে, সে কারণে এখানে ক্রয়ের প্রকৃতিটা অনেক বড়। এরপর হচ্ছে বাজারের আয়তন। আমরা ভোগ্য পণ্য এই বিষয়টি লক্ষ্য করেছি, বাজারের আয়তনও কিন্তু এখানে বিশাল। কিন্তু শিল্প পণ্যের বাজারের আয়তনটা কি রকম হওয়া উচিত বা কি রকম? বলেছে শিল্প পণ্যের বাজার ভোগ্য পণ্যের মতো নয়, শিল্প পণ্যের বাজার অনেক সীমিত। পৃথিবীর সকল মানুষ ভোগ্য পণ্যের ক্রেতা হলেও শিল্প পণ্যের মূলত কারা ক্রেতা? উৎপাদকরা। উৎপাদকরা কিন্তু ক্রয় করে থাকে। কোন কোন শিল্প পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যস্থ ব্যবসায়ী জড়িত থাকলেও তাদের সংখ্যা কম। আমরা ভোগ্য পণ্যে কিন্তু বাজারের আয়তনের মধ্যে আমরা মধ্যস্থ ব্যবসায়ীর কথা লক্ষ্য করতে পেরেছি না, দেখেছি। শিল্প পণ্যেও মধ্যস্থ ব্যবসায়ীর যোগাযোগ আছে, তবে সেটি সংখ্যায় কম। কারণ কি, ভোগ্য পণ্যের বাজার বড় হলেও শিল্প পণ্যের বাজার আয়তন ছোট, কারণ এখানে শিল্প পণ্যের ক্রেতা কারা? উৎপাদকরা। এরপর বলেছে বন্টন প্রণালী। আমাদের ভোগ্য পণ্য বন্টন প্রণালী রয়েছে। শিল্প পণ্য বিপণনে তোমার বন্টন প্রণালী কিন্তু একটি বিবেচনার বিষয়। শিল্প পণ্যগুলো উৎপাদনকারীরা ক্রয় করে থাকে। ভোগ্য পণ্য কারা ক্রয় করে? যারা ভোগ করে। শিল্প পণ্য কারা ক্রয় করে? উৎপাদনকারীরা ক্রয় করে। ক্রেতারা, এখানে ক্রেতারা বলতে শিল্প পণ্যের ক্রেতার কথা বলছে। ক্রেতারা পণ্যের মান দেখে, পণ্যের উপযোগিতা দেখে, সহজে কোথা থেকে পাওয়া যাবে সেটি তারা খোঁজ রাখে, সরবরাহে অর্থাৎ সঠিক সময়ে সরবরাহ করতে পারবে কিনা এই বিষয়গুলো তারা বিবেচনা করে তারপরে তারা সেটি ক্রয় করে। একত্রে বিপুল পরিমাণ পণ্য উৎপাদক বা বন্টনকারীর নিকট থেকে সরাসরি তারা ক্রয় করে। ফলে এরূপ পণ্যের ক্ষেত্রে বন্টন প্রণালী সাধারণত সংক্ষিপ্ত হয়। আমাদের ভোগ্য পণ্যের বন্টন প্রণালী ব্যাপক, কারণ উৎপাদক, মধ্যস্থ ব্যবসায়ী, তারপরে ভোক্তা। উৎপাদকের পর মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে অনেকে আছে, পাইকার, ডিলার, খুচরা বিক্রেতা, অনেক মাধ্যম আছে, তারপরে গিয়ে ভোক্তা। কিন্তু শিল্প পণ্যের মধ্যে বন্টন প্রণালী খুবই সংক্ষিপ্ত। ঠিক আছে, কারণ কি বলেছে যে একত্রে যেহেতু শিল্প পণ্যের উৎপাদকরা একত্রে বিপুল পরিমাণ পণ্য উৎপাদক বা বন্টনকারীর নিকট থেকে সরাসরি ক্রয় করে, এই কারণে কিন্তু এখানে বন্টন প্রণালীটা খুবই সংক্ষিপ্ত। নিয়মিত সরবরাহ। দেখো, ভোগ্য পণ্যের বিপণনের অন্যতম বিবেচ্য বিষয় হচ্ছে নিয়মিত পর্যাপ্ত পণ্য সরবরাহ থাকতে হবে, তা না হলে প্রতিযোগী পণ্য এসে তোমার বাজার দখল করে ফেলবে। ঠিক একইভাবে শিল্প পণ্য কিন্তু কি বলেছে যে নিয়মিত সরবরাহ রাখতে হবে, আদারওয়াইজ নিয়মিত সরবরাহ যদি না থাকে শিল্প পণ্যের, অনেক সময় পণ্যের উৎপাদন বন্ধ হয়ে যাবে। পণ্য উৎপাদন বন্ধ হয়ে গেলে ভোগ্য পণ্যের ক্রেতারা তাদের ভোগকৃত পণ্যটি পাবে না। তো এখানে এই বিষয়টি লক্ষ্য রাখতে বলেছে, অর্থাৎ অ্যাভেলেবল তোমার যে সাপ্লাই বা রেগুলার যে সাপ্লাইটা সেটা অ্যাভেলেবল রাখতে বলেছে। তারপরে বলেছে বাজার উন্নয়ন।
আসলে বাজার উন্নয়নের কথা এখানে যে বিষয়টি বলেছে যে শিল্প পণ্য, আমরা ভোগ্য পণ্যের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য করি যে টিভিতে, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, বিলবোর্ড, সাইনবোর্ড যেভাবে হোক, ম্যাগাজিন, পেপার বিভিন্ন ভাবে ভোগ্য পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে কিন্তু আহ, গণমাধ্যম বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারমূলক পদক্ষেপ তেমন প্রসার ফলপ্রসূ হয় না, অর্থাৎ প্রভাব সৃষ্টি করতে পারে না। তাহলে সেক্ষেত্রে শিল্প পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বা শিল্প পণ্যের বাজার উন্নয়নের ক্ষেত্রে, শিল্প পণ্যের বাজার ব্যাপকভাবে প্রসারের লক্ষ্যে আমাকে ব্যক্তিক বিক্রয় পন্থা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ সরাসরি যে কাজ, সরাসরি ক্রেতার কাছে গিয়ে পণ্যটি সম্পর্কে যে জানানো, সেই কাজটি কিন্তু বাজার উন্নয়নের একটি অন্যতম অংশ। অর্থাৎ বাজার উন্নয়নের করাটাও কিন্তু শিল্প পণ্য বিপণনে, আমি যখন শিল্প পণ্য বিপণন করব, সেই শিল্প পণ্য বিপণন করতে গেলে ব্যক্তিক বিক্রয় একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পরিলক্ষিত হয়। অর্থাৎ এটি দ্বারা তুমি বাজার উন্নয়ন করতে সক্ষম হবে। এরপর হচ্ছে নিরাপত্তা। এখানে শিল্প পণ্যের নিরাপত্তাটাও কিন্তু তোমার বিবেচ্য বিষয়। বিপণনে শিল্প পণ্য যখন বিপণন করতে যাবে, সেই বিপণনের অন্যতম সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। কেন? কারণ একটু লক্ষ্য করো যে আমরা জানি শিল্পে বা কারখানা অনেক সময় কি হয়, আগুন লেগে অনেক পণ্য নষ্ট হয়ে যায়। এখন আমি শিল্পে উৎপাদিত পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমি যদি কাঠের চেয়ার যদি আমি নেই, তাহলে সেক্ষেত্রে কোনো কারণে কোনো তোমার আগুন লাগলে তাহলে কিন্তু কাঠের চেয়ারটি পুড়ে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি সেটির বিকল্প হিসাবে নিরাপত্তার কথা চিন্তা করে আমি যদি স্টিলের চেয়ার ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে সমস্যাটা হবে না। তো এখানে আরেকটি বিষয় যেমন আগুনে পুড়ে যাওয়া বা চুরি হওয়ার সম্ভাবনা শিল্পে, এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। তাছাড়া শিল্প পণ্য ক্রয়ের সময় এর বিভিন্ন ব্যবহার বিশেষভাবে বিবেচনা করা হয়। অর্থাৎ শিল্প শিল্প পণ্য বিপণনের ক্ষেত্রে আরেকটি সর্বশেষ অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা লক্ষ্য করলাম, নিরাপত্তা। এখানে নিরাপত্তা বলতে তুমি শিল্পে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করবে, যে ইউটিলিটির ক্ষেত্রে তুমি যে জিনিসগুলো ব্যবহার করবে, বা কর্মীদের নিরাপত্তা এখানে একটি বড় বিষয়। কর্মীদের সেফটির জন্য তুমি যে যন্ত্রাংশ, যে সেফটি যে পার্টস গুলো তুমি ক্রয় করবে, সেগুলো যেন কর্মীদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে, সেই বিষয়টি কিন্তু এখানে মাথায় রাখতে হবে। এই কারণে শিল্প পণ্য বিপণনও কিন্তু এটি একটি বড় বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই দুটি বিষয় তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে এই অধ্যায়ে আরো নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে বাসায় পড়ালেখা করো। ধন্যবাদ।